সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির সহিংস রাজনীতির শিকার মোহনপুরে কৃষক লীগ নেতা মিঠু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মাদক, আধিপত্য, টিকা থেকে ট্র্যাজেডি, সফলতার গল্প কিভাবে ব্যর্থতার দায়ে হারিয়ে গেল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কাপড় সরেনি, সরকার বদলেছে মাত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জমি নিয়ে বিরোধে হামলা, চিকিৎসাধীন কলেজ ছাত্রের মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দুবাইয়ে তেল বোঝাই কুয়েতি জাহাজে ড্রোন হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর ৪৩টি হামলার দাবি হিজবুল্লাহর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাসিনা দিল্লিতে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তার দলের কর্মী সমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, তবে জাতীয় রাজনীতিতে দলের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ছে না। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের বাইরে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। শুধু দেশে ফিরলেই হবে না, দেশে ফিরে তাদের কি কাজ হবে সেটাও তিনি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধান কাজ মাঠে নামা। সেই সঙ্গে দলের যেসব নেতা জেলে রয়েছেন তাদের হয়ে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু লড়তে গেলে দরকার একজন লড়ুকা নেতার। হাসিনা এখনও দিল্লিতে, যদিও তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু সেটা কবে তা এখন কেউ জানেন না। দল এক প্রকার নেতৃত্বহীন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন, দলের নেতাকর্মীরা চাইছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু লড়তে গেলে একজনকে তো নেতৃত্ব দিতে হবে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিমো হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি রদবদল ঘটাতে চলেছেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী এই পদে বসতে চলেছেন মহিবুল হাসান চৌধুরী নৌফেল। আগে দেখে নেওয়া যাক কে এই মহিবুল হাসান চৌধুরী নৌফেল। এই আওয়ামী লীগের জন্ম ১৯৮৩-র ২৬শে জুন চট্টগ্রামে। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেই পরিবার বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবার আওয়ামী লীগপন্থী। বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪-এর ১১ই মার্চ থেকে ২০১০-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। মা শাহিদা মহিউদ্দিন এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান। তাকে বড় করে তোলেন সৎ মা হাসিনা মহিউদ্দিন। মহিবুল হাসান চৌধুরী নৌফেল পেশায় একজন আইনজীবী। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা নিয়ে স্নাতক হন। ইউনিভার্সিটি অব ল থেকে স্নাতকোত্তর। পরে লিকানসিনের ব্যারিস্টার হিসেবে নিযুক্ত হন। অত্যন্ত প্রাজ্ঞ এই নেতা। দ্য ইউনিভার্সিটি অব ল থেকে আইন, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে নৃবিদ্যা ও আইন, লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। এই বাংলার সঙ্গেও তার নারীর যোগ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেও পড়াশোনা করেন। আবার হাসিনা তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রথম কারণ তার পাণ্ডিত্য, দ্বিতীয়ত তিনি একটি আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছেন। বাংলায় যেমন তিনি সাবলীল, সমান সাবলীল ইংরেজিতেও। আন্তর্জাতিক মহলেও তার ভালো যোগাযোগ রয়েছে। আলোচনা চলছে নুসরুত হামিদ দীপুকে নিয়েও। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সরকারে থাকাকালীন তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পালান। জুনাইদ আহমেদ পলককে নিয়েও কম আলোচনা হচ্ছে না। তার ক্ষেত্রে একটি ভিন্ন ধরনের শক্তি দেখা যায়। তিনি নিজেকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তবে আওয়ামী লীগের মতো একটি দলের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নির্ভর হলেই হয় না।
মাঠ পর্যায়ের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া তিনি এখন জেলে, কবে জামিন পাবেন তা কেউ জানে না। আলোচনা হচ্ছে মোহাম্মদে আরাফাতকে নিয়েও। তার শক্তি মূলত বুদ্ধিভিত্তিক এবং মিডিয়া ভিত্তিক। তারও আন্তর্জাতিক মহলের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। হাসিনা সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন। মাঠ পর্যায়ের রাজনীতিতে তিনি কতটা শক্তিশালী হতে পারবেন সেটা স্পষ্ট নয়। দলের অভ্যন্তরীণ কাঠামো বোঝার দিক থেকে বিপ্লব বড়ুয়ার মতো নেতারা বেশ গুরুত্বপূর্ণ। তিনি দক্ষতার সঙ্গে তার দফতর সম্পাদক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। দলের মেকানিজম নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু পরিচিতি শুধুমাত্র দলের মধ্যেই সীমাবদ্ধ। নাহিম রাজ্জাকের ক্ষেত্রে পারিবারিক নৈতিক ঐতিহ্য একটি বড় বিষয়। তিনি নিজেকে এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। নাম শোনা যাচ্ছে শাহরিয়ার আলমের। তিনি একজন দক্ষ আমলা। কূটনৈতিক স্তরে তার বিভিন্ন ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, ভালো বৈশ্বিক যোগাযোগ রয়েছে, তবে তৃণমূল স্তরে যোগাযোগ বেশ দুর্বল। রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে কৃষক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটি সাধারণ সেচের পানি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যে হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটি সংগঠিত সহিংসতারই প্রতিফলন এবং প্ল্যান করেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিএনপির একদল সশস্ত্র হামলাকারী পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ চালায়। শুধু মিঠু নন, তার পরিবারের সদস্যরাও এই হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনা প্রমাণ করে বিএনপি আবারও তাদের পুরনো রূপে নতুন করে ফিরে এসেছে। বিএনপির রাজনৈতিক বিরোধ এখন আর মতের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা রূপ নিচ্ছে তাদের পুরনো সন্ত্রাসী, দখলদারিত্ব এবং হত্যার সংস্কৃতিতে। হাইলি সাসপিশিয়াস, এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তার নতুন করে বলার দরকার পড়ে না। কিন্তু বাংলাদেশের দুজনের মার্কিন সফরের প্রেক্ষিতে কথাটা আরও একবার বলতে হচ্ছে। প্রশ্ন উঠছে, পদ্মাপাড়ে সত্যিই কি পালাবদল হয়েছে? পালাবদল বলতে শুধুমাত্র ক্ষমতার পালাবদল বোঝায় না। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হলো, দেশটি কি পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণ থেকে নিজেদের মুক্ত করতে পেরেছে, নাকি আমেরিকা উঠতে বললে তারা উঠবে, বসতে বললে বসবে? আমেরিকা যে কেউ যেতে পারেন, একজন সাধারণ মানুষ যেমন যেতে পারেন, সরকারে আসীন কোনো পদস্থ কর্তাও সেদেশে যেতে পারেন। কিন্তু সেই পদস্থ কর্তা যদি মার্কিন কোনো উচ্চপদস্থ আমলার বা ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন, তখন কিন্তু সফর গুরুত্ব পেয়ে যায়। বর্তমানে আমেরিকায় জুবেইবা রহমান, মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে তিনি সে দেশে গিয়েছেন। বিএনপির সরকার গঠন এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথম তারেক জায়া আমেরিকা গেলেন, তাও আবার মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে। হঠাৎ কি এমন হল যার জন্য ট্রাম্প জায়া জুবেইদাকে আমন্ত্রণ করলেন? তিনি যে যাবেন সে ব্যাপারে সরকারের তরফে কোনো কিছু বলা হলো না। ফলে সফর ঘিরে একটা নয়, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা এখন টক অফ দ্য সাউথ ইস্ট এশিয়া। জুবেদার সফরকে অনেকে প্রক্সি সফর হিসেবে দেখছেন। এবার আসা যাক বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের প্রসঙ্গে। তিনিও আমেরিকা গিয়েছেন। বিবৃতিতে সেনাপ্রধানের সফরকে সরকারি সফর বলা হচ্ছে। তার এই সফরের খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানিয়েছে, সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সফরের সময় তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটালের আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত সম্মাননা গ্রহণ করবেন এবং সিনেট চেম্বারে অনুষ্ঠিত বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেনাবাহিনী প্রধান সফরের সময় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জিসুমিয়া এবং আকসা নামে দুটি সামরিক চুক্তি সইয়ের জন্য বাংলাদেশকে লাগাতার চাপ দিয়ে আসছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের ধারণা, ভূ-রাজনৈতিক জটিলতার কারণে বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি তৈরির বিষয়টি দীর্ঘায়িত হবে, যাকে বাইপাস করতে পারে এই দুটি চুক্তি। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সামরিক সহযোগিতা চুক্তি সই করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন সেনাদের ঢাকা ও কক্সবাজার বিমানবন্দরের অ্যাক্সেস প্রয়োজন। আকসা চুক্তির মাধ্যমে বিমানবন্দর ব্যবহারের পাশাপাশি রিফিউয়েলের সুযোগ পাবে মার্কিন বিমানবাহিনী। কক্সবাজারে অস্থায়ী ঘাঁটি স্থাপনের ক্ষেত্রে আমেরিকার আর কোনো বাধা থাকবে না। আসলে আমেরিকা দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করতে চাইছে। পাকিস্তানে সামরিক ঘাঁটি তৈরি করে তাদের লাভ হবে না।
যতটা লাভবান হবে বাংলাদেশে সেনাঘাঁটি তৈরি করলে। আমেরিকা অনেক দিন ধরেই বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসিনার শাসনামলে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিয়েছিল। হাসিনাকে তারা রাজি করাতে পারেনি। তারেক রহমানকে দিয়ে কাজটা অনেক সহজ হবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, তারেক জিয়া যে দেশে ফিরতে পেরেছেন সেটা আমেরিকার বদান্যতায়। তার প্রতিদান হিসেবে তাকেও তো আমেরিকাকে কিছু দিতে হবে। সে প্রতিদানের একটা ক্ষেত্র আমেরিকা তৈরি করতে চাইছে। জুবেদা এবং ওয়াকারের আমেরিকা সফর সেই ক্ষেত্র তৈরির অঙ্গ। বাংলাদেশ একসময় বিশ্বের টিকাদান কর্মসূচির রোল মডেল হিসেবে প্রশংসিত হয়েছিল। গ্যাভির মতো আন্তর্জাতিক সংস্থা দেশের টিকাদান সাফল্যকে স্বীকৃতি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত করেছিল 2019 সালে। সেই অর্জন ছিল কেবল একটি সরকারের নয়, বরং একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য বিনিয়োগের ফল। কিন্তু আজকের বাস্তবতা নির্মম। রাজধানীর একটি সংক্রামক ব্যাধি হাসপাতালেই মাত্র 1 মাসে 19 শিশুর মৃত্যু। এটা শুধু স্বাস্থ্যখাতের সংকট নয়, বরং নীতি নির্ধারণের ভয়াবহ ব্যর্থতার প্রতীক। প্রশ্ন হচ্ছে, কোথায় ভেঙে পড়ল সেই সাফল্যের কাঠামো? প্রথমত, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে স্পষ্ট বৈরিত্য দেখা যাচ্ছে। একদিকে তারা দাবি করছে দীর্ঘদিন টিকা দেওয়া হয়নি, অন্যদিকে চিকিৎসকেরা বলছেন নিয়মিত বুস্টার ডোজ বন্ধ থাকা, টিকার ঘাটতি এবং পরিকল্পনার অভাবই বর্তমান প্রাদুর্ভাবের মূল কারণ। যদি সত্যিই 8 বছর টিকা না দেওয়া হয়ে থাকে, তাহলে এই সরকারের দায়িত্ব কী ছিল? ক্ষমতায় এসে কি তারা সেই ঘাটতি পূরণে জরুরি পদক্ষেপ নিয়েছে? দ্বিতীয়ত, অন্তর্বর্তী সময়ের থেকেই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ভেঙে পড়ার লক্ষণ স্পষ্ট ছিল। টিকা সরবরাহ চেন দুর্বল হয়ে পড়ে, মাঠ পর্যায়ে নজরদারি কমে যায় এবং জনসচেতনতা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। একটি দেশের টিকাদান কর্মসূচি কখনোই একবার সফল হলেই শেষ এমন কোনো বিষয় নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে সামান্য গাফিলতিও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তৃতীয়ত, বর্তমান সরকারের নীতি প্রতিক্রিয়া মূলত প্রতিক্রিয়াশীল, প্রোঅ্যাক্টিভ নয়। যখন হাসপাতাল ভর্তি, শিশু মৃত্যু বাড়ছে, তখন বাজেট বরাদ্দের ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, সংকট তৈরি হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা কোথায় ছিল? আরও উদ্বেগজনক হল সরকারের পক্ষ থেকে দায় স্বীকারের পরিবর্তে দায় এড়ানোর প্রবণতা। রাজনৈতিক বক্তব্য দিয়ে অতীতকে দোষারোপ করা সহজ, কিন্তু বাস্তবতা হল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বর্তমানে যাদের হাতে, ব্যর্থতার দায়ও তাদেরই নিতে হবে। এই পরিস্থিতি আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। উন্নয়ন শুধু পুরস্কার জেতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেই অর্জনকে ধরে রাখার সক্ষমতার মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয়। একসময় যে দেশ টিকাদানে বিশ্বকে পথ দেখিয়েছে, আজ সেই দেশেই শিশু মৃত্যুর খবর শিরোনাম হচ্ছে। এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও। স্বাস্থ্যখাত নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ নয়, প্রয়োজন জবাবদিহিতা, ধারাবাহিকতা এবং বাস্তবভিত্তিক নীতি। নইলে ভ্যাকসিন হিরো থেকে হাম আতঙ্ক, এই পতনের গল্প আরও দীর্ঘ হবে, আর তার মাসুল গুনতে হবে নিরীহ শিশুদেরই। সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল যে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে আর তারেক রহমান প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন, তখন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ভবিষ্যৎবাণী ছিল ভাবী প্রধানমন্ত্রীর যাত্রাপথ কোনোভাবেই মসৃণ হবে না। তাদের সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ে বাংলাদেশে, তৈরি হয় জ্বালানি সংকট। সরকারের তরফে দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হলেও কোনো পরামর্শ কাজে আসেনি। একের পর এক পেট্রোল পাম্প শূন্য হতে শুরু করে। এখনও বাংলাদেশ সেই সংকট থেকে মুক্ত হতে পারেনি। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে হাম বাংলাদেশে। বিগত 1 মাসে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। 1000-এর বেশি শিশু এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। রাজধানী ঢাকাসহ কমবেশি সব শহরেই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাম মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে আক্রান্ত জেলা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সরকার 10 কোটি টিকা কেনার উদ্যোগ নিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন 4 শিশুর রবিবার মৃত্যু হয়েছে। এই নিয়ে শুধু রাজধানীতেই 12 শিশুর মৃত্যু হল। দেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজশাহী ছাড়া ঢাকা, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে হামের প্রাদুর্ভাব সবথেকে বেশি। জানা যাচ্ছে 2টি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 1, প্রয়োজনের তুলনায় হামের টিকার যোগান কম। যেসব শিশুর মৃত্যু হয়েছে তাদের অনেকের বাধ্যতামূলক 2টি টিকা নেওয়া ছিল না।
গ্যাভির স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ পরিস্থিতিকে রীতিমতো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তার কথায়, কত শিশুর হামের বাধ্যতামূলক 2টি টিকা নেয়নি তার কোনো হিসেব সরকারের ঘরে নেই। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সরকার থেকে 600 কোটি টাকা নতুন টিকা কেনার জন্য বরাদ্দ করা হয়েছে। তার আরও অভিযোগ, গত 8 বছর অতি সংক্রামক এই রোগটির টিকা না দেওয়ার কারণে এখন হামের প্রকোপ আবার দেখা দিয়েছে। তবে তার এই দাবি সত্য নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার টিম। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, গত 8 বছরে দেশে হামের টিকা দেওয়া হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী যে দাবি করেছেন তা ঠিক নয়। প্রকৃতপক্ষে 6 বছর আগে 2020 সালেও হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি নিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেটা পরের বছরেও চালু ছিল। কর্মসূচির বাইরেও নিয়মিত টিকা দেওয়া হয়। এই বিষয়ে ওপেন সোর্স অনুসন্ধানের ফেসবুকেই 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের জানুয়ারির মধ্যে অসংখ্য পোস্ট খুঁজে পেয়েছে রিউমার স্ক্যানার টিম। সেগুলিতে সে সময় হাম ও রুবেলার ক্যাম্পেইনের আওতায় শিশুদের টিকা দেওয়া হয়েছিল। সেই সব কর্মসূচির ছবিও প্রকাশ করা হয়। মহামারীর প্রথম দিকের মাসগুলিতে টিকাদান সেবা ব্যাহত হতে শুরু করলেও 2020 সালের জুনে বাংলাদেশ রুটিন পরিষেবা পুনরায় শুরু করে। ওই বছর ডিসেম্বর থেকে পরের বছর জানুয়ারি পর্যন্ত সফলভাবে হাম ও রুবেলার গণটিকাদান কর্মসূচি পরিচালনা করেছে। এর আওতায় 3,60,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রীর দাবি যে সত্য নয় সেটা জানিয়ে দিয়েছেন তার দফতরের এক অধিকর্তা। তিনি বলেন, টিকা ইপিআই-এর নিয়মিত কার্যক্রমের অংশ এবং সব সময় দেওয়া হয়। সাধারণত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 9 থেকে 15 বছর বয়সী শিশুদের হামের 2টি টিকা দেওয়া হলেও এর অতিরিক্ত হিসেবে প্রতি 4 বছর পর পর হামের টিকা দেওয়ার যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়, 2024-এ তা নেওয়া হয়নি। যশোরের মণিহারে দাঁড়িয়ে আছে বিজয়স্তম্ভ। 1972 সালের 26 ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই স্মারক পাথরে খোদাই করা তার নাম গাঢ় সবুজ কাপড়ে ঢেকে দিয়ে এবছর স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এই একটা ঘটনাই বলে দেয় আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। সূর্যকে কতক্ষণ আড়াল রাখা যাবে? কাপড় দিয়ে ইতিহাস ঢাকা যায় না, এটা শিশুও জানে। কিন্তু যারা এই কাজটা করেছে তারা সেই শিশুর সরলতাটুকুও রাখেনি। তারা জেনে শুনে পরিকল্পিতভাবে একটা জাতির মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করেছে। এটা অজ্ঞতা নয়, এটা সুচিন্তিত বিদ্বেষ। 2024 সালের জুলাই অগাস্টে যা হয়েছিল তার পর থেকেই এই ধারা শুরু। বিদেশি অর্থের যোগান, জামায়াত শিবিরের রাস্তায় সহিংসতা আর একটা সুবিধাবাদী সামরিক মনোভঙ্গির ছায়ায় একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হলো। সেই শূন্যস্থানে বসানো হলো মোহাম্মদ ইউনুসকে, গ্রামীণ ব্যাংকের সুদের কারবারি, যিনি রাজনীতির মাঠে কখনো ছিলেন না, কিন্তু ক্ষমতার স্বাদটা ঠিকই চিনতেন। ইউনুসের সরকারের ছায়ায় জামায়াতে ইসলামী যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছিল সেটা এই দেশের মানুষ ভুলবে না। 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, গণহত্যায় অংশ নিয়েছিল, তাদের পুনর্বাসনের চেষ্টায় সেই আমলে সরকারি পৃষ্ঠপোষকতা মিলেছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। 17 ফেব্রুয়ারি 2026 থেকে বিএনপি ক্ষমতায়, আর 26 মার্চ 2026 তারিখে মানে বিএনপি সরকারের আমলেই যশোরের বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নাম ফলক কাপড়ে ঢেকে শ্রদ্ধা জানানো হলো। জেলা প্রশাসন বলছে 2024-এর 5 আগস্টের পর থেকেই এভাবে চলছে। এটা স্বীকৃতি, কোনো ব্যাখ্যা না। বিএনপি ক্ষমতায় এসে এই ধারাটা বন্ধ করার কোনো উদ্যোগ নেয়নি, বরং সেই একই প্রশাসন সেই একই কায়দায় কাজটা চালিয়ে গেছে। তার মানে হয় বিএনপি এটা দেখেও না দেখার ভান করছে, নয়তো ভেতরে ভেতরে এতে তাদের আপত্তি নেই। এই দুটোর যেটাই সত্যি হোক, দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ক্ষমতায় বসে থাকলে দায়িত্বও নিতে হয়। ইউনুসের আমলে যা শুরু হয়েছিল, বিএনপি সেটা বন্ধ না করে নীরব সম্মতি দিয়ে গেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার প্রশ্নে বিএনপির এই নীরবতা নতুন কিছু না। দলটির সাথে জামায়াতের দীর্ঘদিনের রাজনৈতিক সখ্যতার কথা এই দেশের মানুষ জানে। সেই সম্পর্কের রেশ এখনও কাটেনি, এই ঘটনাই তার প্রমাণ। মুক্তিযোদ্ধারা বলছেন ইতিহাস বিকৃতির অংশ হিসেবেই এই নাম ফলক ঢাকা হয়েছে। তারা ঠিকই বলছেন। এটা শুধু একটা কাপড়ের টুকরো না, এটা একটা মানসিকতার প্রকাশ। যে মানসিকতা মনে করে 71-এর ইতিহাস মুছে ফেলা সম্ভব, বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা সম্ভব। মুক্তিযুদ্ধের দিন শেষ, রাজাকারের বাচ্চাদের হাতে বাংলাদেশ, এই কথাটা তখন অনেকে বলেছেন যন্ত্রণায়, ক্ষোভে। আজ সরকার বদলেছে, কিন্তু বিজয়স্তম্ভের সেই কাপড় সরেনি। তার মানে সমস্যাটা শুধু ইউনুসের ছিল না, সমস্যাটা আরও গভীরে। নির্লজ্জ অপদার্থ মুনাফেক জাতি আমরা।
এই কথাটা বলতে গেলে বুকে ব্যথা লাগে, কিন্তু না বললেও পারা যায় না, কারণ একটা জাতি যদি সত্যি সচেতন থাকত তাহলে যুদ্ধাপরাধীদের দলকে রাষ্ট্রীয় মদত দেওয়ার সুযোগ কেউ পেত না, আর নতুন সরকার এসেও পুরনো অপমানটা টিকিয়ে রাখার সাহস পেত না। মানুষের হৃদয় থেকে কিন্তু মুছানো সম্ভব হয়নি। যশোরের সেই মুক্তিযোদ্ধারা যারা বলেছেন ইতিহাস কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না, তারা এই সত্যটাই বলেছেন। বঙ্গবন্ধুর নাম পাথর থেকে মুছে ফেলা যায়, কাপড়ে ঢেকে রাখা যায়, কিন্তু কোটি মানুষের বুকে যে স্মৃতি আছে সেখানে হাত দেওয়ার ক্ষমতা কোনো ইউনুসের নেই, কোনো জামায়াতেরও নেই, আর যারা নীরব থেকে এই অপমান চালু রেখেছে তাদেরও না। সংযুক্ত আরব আমিরাতের দুবারি বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেল বোঝাই একটি বিশাল কুয়েতি জাহাজ আল সালমিতে সোমবার ইরান হামলা চালালে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার কারণ হিসাবে ড্রোন আক্রমণকে দায়ী করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে আগুনে জাহাজের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে নৌ অগ্নি নির্বাপক দল কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জাহাজের ২৪ জন ক্রু সদস্যের সবাই নিরাপদ আছে এবং কোনো হতাহত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। তিনি সতর্ক করেছিলেন যদি ইরান হরমুজ প্রণালী না খোলে তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও তেলকূপগুলো ধ্বংস করতে পারে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা ঘটছে। আল সালমির হামলা এই উত্তেজনার সর্বশেষ উদাহরণ। মাসব্যাপী চলা সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং তেলের সরবরাহ বাধাগ্রস্ত হয়ে বিশ্ব অর্থনীতি বিপদগ্রস্ত হচ্ছে। সংবাদ সংস্থা কুনা KUNA জানায় জাহাজটি কুয়েত ও সৌদি আরব থেকে ২ লাখ ব্যারেল তেল নিয়ে চীনের চিংদাও বন্দরের দিকে যাচ্ছিল। এই তেলের বর্তমান বাজার মূল্য $২০ কোটি বেশি। হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে যায়, যদিও পরে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তা কিছুটা কমে আসে। প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সামরিক পদক্ষেপকে অগ্রাধিকার দিয়ে এখন যুদ্ধ শেষের পরিকল্পনা স্থগিত রেখেছেন। কেপিসি জানিয়েছে বর্তমানে জাহাজের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বার্তা সংস্থা AFPর বরাতে প্রকাশিত খবরে বলা হয় IDF এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের ৩ সেনার নাম প্রকাশ করে জানায় তারা লড়াই চলাকালে নিহত হয়েছেন। পৃথক আরেকটি বিবৃতিতে আরও একজন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া একই সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি রিজার্ভ ফোর্সের এক সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট ৪৩টি হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয় এসব হামলার মধ্যে ২৬টি চালানো হয়েছে লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর। বাকি ১৭টি হামলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে। হিজবুল্লাহ আরও দাবি করেছে এসব হামলায় ইসরায়েলি বাহিনীর ৪টি সামরিক ঘাঁটি, ৮টি সামরিক স্থাপনা, একটি ব্যারাক এবং সীমান্ত এলাকায় নতুন স্থাপিত ৪টি চৌকিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।